Hi everybody, this is Arabul Rahman. Welcome to the Way of Solution. 24th March 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চর্চা করব। সাথে সাথে কিছু জিকে প্রশ্ন উত্তরও চর্চা হবে। তো শেষ পর্যন্ত সকলে ক্লাসটি দেখতে থাকবে। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ডাউনলোড করো এখনই TWS একাডেমি অ্যাপ। আমাদের অ্যাপের মাধ্যমে তোমরা বাড়িতে বসে সেখান থেকে বিভিন্ন পেইড ব্যাচে ভর্তি হয়ে অথবা বিভিন্ন ফ্রি ক্লাসের মাধ্যমে তুমি প্রিপারেশন নিতে পারো। তো ইচ অ্যান্ড এভরিবডি যারা এখনো ডাউনলোড করোনি TWS একাডেমি অ্যাপ, অলমোস্ট আমরা সব ধরনের পরীক্ষারই প্রিপারেশন এখানে করিয়ে থাকি। তো সকলে ডাউনলোড করবে TWS একাডেমি অ্যাপ। চলো আমরা শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়? বিশ্ব আবহাওয়া দিবস রিসেন্টলি পালন করা হলো, মার্চ মাসেই পালন করা হয়, কিন্তু প্রতি বছর কোন তারিখে? মার্চ মাসের একটা পার্টিকুলার ডে, সেটি হচ্ছে 23শে মার্চ। দেখো, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে ইজ বিং অবজার্ভ 23rd of মার্চ গ্লোবালি, অর্থাৎ প্রতি বছরে বিশ্ব আবহাওয়া দিবস 23শে মার্চ বিশ্ব জুড়ে পালন করা হয়ে থাকে এবং এই বছরেও কিন্তু পালন করা হয়েছে 23শে মার্চ, 23rd of মার্চ পুরো বিশ্ব জুড়ে এটা পালন করা হয়েছে। এটা পালন করা হয়েছে WMO বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবস হিসাবে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এটি সুইজারল্যান্ডের জেনেভাতে এর সদর দপ্তর অবস্থিত আছে, যেটাকে আমরা বিশ্ব আবহাওয়া সংস্থা হিসাবেও চিনি। এটি প্রতিষ্ঠা হয়েছিল এই 23rd of মার্চ। সেই কারণে প্রতি বছরে আমরা দেখব এই দিনটাকে বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করা হয়। দ্য থিম ফর দিস ইয়ার ইজ অবজার্ভিং টুডে প্রোটেক্টিং টুমরো, অর্থাৎ এই বছরে এই বিশ্ব আবহাওয়া দিবসের যে থিম ছিল সেটা কি? অবজার্ভিং টুডে অ্যান্ড প্রোটেক্টিং টুমরো, অর্থাৎ বাংলায় বলা হচ্ছে আজকে পর্যবেক্ষণ, আগামীতে সুরক্ষা। আজকে যদি আমরা পর্যবেক্ষণ করি, আগামীতে আমরা সুরক্ষা পাবো। তো এটাই হচ্ছে আমাদের এই বছরের থিম ছিল, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। সম্প্রতি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন কত বছর বয়সের বেশি নাগরিকদের জন্য বাড়িতে বসে পোস্টাল ব্যালট সুবিধার কথা ঘোষণা করেছে? একটা বয়স হয়ে যাওয়ার পরে যারা প্রবীণ নাগরিক থাকে আমরা জানি তারা কিন্তু ভোটার কেন্দ্রে যেতে পারেন না। তো এই কারণে তারা যে ভোটার কেন্দ্রে যেতে পারে না তাই বলে কি তারা ইলেকট্রাল প্রসেস থেকে বাইরে থাকবে? না, তার জন্য নির্বাচন কমিশন একটা কিন্তু বিশেষ প্রসেস এনেছে, যে যারা প্রবীণ নাগরিক, বিশেষ করে একটা এজ লিমিট এখানে রাখা হয়েছে, তার উপরে যাদের বয়স তারা কিন্তু বাড়িতে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। এখন কত বছর বয়সের সীমা রাখা হয়েছে? সেটি হচ্ছে 85 বা 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স। ইলেকশন কমিশন এক্সটেন্ডস পোস্টাল ব্যালট ফ্যাসিলিটি টু ইলেক্টরস অ্যাবভ 85 অ্যান্ড PWDS। শুধুমাত্র যে এখানে 85 বছর বয়সী যারা আছে বা তার বেশি বয়সী যারা আছে তাদের জন্য নয়, সাথে সাথে যারা প্রতিবন্ধী অর্থাৎ PWDS এর আন্ডারে আসে তাদের কিন্তু রিসেন্টলি আমরা দেখব এই এক্সটেন্ডেড পোস্টাল ব্যালট ফ্যাসিলিটিটা তাদের জন্য কিন্তু ঘোষণা করা হয়েছে। তারা বাড়িতে বসে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে। রিসেন্টলি বাই ইলেকশন হলো কয়েকটা আমাদের ভারতবর্ষের কিছু ইলেকশন কেন্দ্রে, সেখানে এই ফ্যাসিলিটিটা রাখা হয়েছিল। এরপরেরটা দেখব 2028 সালে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বিশ্ব ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ 2028 সালে আমাদের ভারতবর্ষে অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া টু হোস্ট ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইন 2028। এবারে দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটি হলো এই যে গেমস, এটা কোথায় অনুষ্ঠিত হবে? দেখো এখানে একটা তোমরা নিশ্চয়ই ব্যানার দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া রেডি টু হোস্ট দ্য ওয়ার্ল্ড 2028 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ। এখানে মাঝখানে লেখা আছে ভুবনেশ্বর টু হোস্ট, এটা অনুষ্ঠিত হতে চলেছে ভুবনেশ্বরে। তাহলে কোথায় হবে? ছোট করে লিখে নিতে হবে, ভুবনেশ্বরে। ভুবনেশ্বরটা কোথায়? ভুবনেশ্বরটা কোথায় আছে? ভুবনেশ্বর হচ্ছে আমাদের ওড়িশা রাজ্যে অবস্থিত আছে। তো ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে এটাও অনুষ্ঠিত হবে। ক্লিয়ার? চলো, তো আমরা এখান থেকে জেনে নিলাম। এর পরেরটাতে আসবো আমরা, ওড়িশার মুখ্যমন্ত্রীরাও একটু জেনে রাখবে। মোহন চরণ মাঝি বর্তমানে ওড়িশার মুখ্যমন্ত্রী আছে। 2026 সালের মর্যাদাপূর্ণ স্টকহোম ওয়াটার প্রাইজ বা স্টকহোম জল পুরস্কার কে জয় করেছেন? স্টকহোম, স্টকহোম হচ্ছে এটা রাজধানী শহর একটা। কোথাকার রাজধানী?
স্টকহোম হচ্ছে সুইডেন দেশের রাজধানী। সুইডেনের আমরা দেখব কি রাজধানীর নাম স্টকহোম। সেখান থেকে প্রোভাইড করা হয়েছে স্টকহোম ওয়াটার প্রাইজ। এই প্রাইজটা এই বছরে পেয়েছেন ইরানের একজন তোমার হচ্ছে পরিবেশবিদ বা একজন পরিবেশ কর্মী, যার নাম হচ্ছে কাভে মাদানি। দেখো, গ্লোবাল ওয়াটার গভর্নেন্স পায়োনিয়ার প্রফেসর কাভে মাদানি রিসিভস দ্য 2026 স্টকহোম ওয়াটার প্রাইজ। অর্থাৎ বলা হচ্ছে বৈশ্বিক জল বা পানি ব্যবস্থাপনার পথিকৃৎ অধ্যাপক কাভে মাদানি 2026 সালের স্টকহোম ওয়াটার প্রাইজ পেয়েছেন। তো তিনি বিশ্বজুড়ে জল ব্যবস্থাপনায় কিন্তু কাজ করেছেন। হ্যাঁ, চলো এর পরেরটা আমরা দেখব। পশ্চিম এশিয়ার লজিস্টিক সমস্যা মোকাবিলার জন্য ভারত সরকার কোন বিশেষ প্রকল্পটি অনুমোদন করেছে? পশ্চিম এশিয়াতে আমরা যদি দেখি, এখন পশ্চিম এশিয়াতে বিশেষ করে মিডিল ইস্টে দেখব আমরা যুদ্ধ চলছে, এবং সেই পরিস্থিতিতে কিন্তু লজিস্টিক্স বা সরবরাহ যে সেক্টরটা আছে সেটা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে। এটার জন্য, এই সমস্যা মোকাবিলার জন্য যারা ওই অঞ্চলে আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য বা সরবরাহ প্রকল্পটা বা সরবরাহটা আরো ভালো করার জন্য, যে সমস্যাটা আছে সেটাকে মোকাবিলা করার জন্য রিসেন্টলি ভারত লঞ্চ করেছে রিলিফ বলে একটি প্রকল্প। দেখো, গভর্নমেন্টস অ্যাপ্রুভস রিলিফ। রিলিফ বলা হচ্ছে রেসিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফ্যাসিলিটেশন অ্যান্ড ইন্টারভেনশন আন্ডার এক্সপোর্টস প্রমোশন মিশন টু সাপোর্ট এক্সপোর্টার্স এইমড ওয়েস্ট এশিয়া লজিস্টিক্স ডিসরাপশন। তো বলা হচ্ছে দেখো, যে গভর্নেন্স বা আমাদের যে গভর্নমেন্ট আছে, সরকার, ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে রিলিফ বলে এই যে প্রকল্প। রিলিফ মানে বুঝতে পারছো, রিলিফের যদি আমরা বাংলা অর্থ দেখি, রেসিলিয়েন্স অ্যান্ড লজিস্টিক্স ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফ্যাসিলিটেশন, অর্থাৎ রপ্তানি সহজীকরণের জন্য স্থিতিস্থাপকতা এবং লজিস্টিকে হস্তক্ষেপ, এটাই হচ্ছে আমরা যদি দেখি রিলিফ। অ্যান্ড এই রিলিফটা, এটা ডিয়ার স্টুডেন্টস লঞ্চ হয়েছে ইন্টারভেনশন আন্ডার এক্সপোর্ট প্রমোশন মিশন। এটা ডিয়ার স্টুডেন্টস রপ্তানি উন্নয়ন মিশন বা এক্সপোর্ট প্রমোশন মিশনের আন্ডারে এটা লঞ্চ করা হয়েছে টু সাপোর্ট এক্সপোর্টার্স এইমড ওয়েস্ট এশিয়া লজিস্টিক্স ডিসরাপশন। তো যে পশ্চিম এশিয়ার যে লজিস্টিক সমস্যা আছে সেই সমস্যা মোকাবিলার জন্য ওই অঞ্চলে যারা রপ্তানিকারক আছে তাদেরকে সাহায্য করার জন্য এই রিলিফটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। বুঝলে? চলো, এটা খুব দারুণ একটা প্রশ্ন, আমাদের ভারতের অর্থনীতি সেক্টরের সাথে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত। সো এটা থেকে আমাদের পরবর্তী পরীক্ষায় বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসতে পারে। চলো একটা স্পোর্টস রিলেটেড প্রশ্ন দেখা যাক। বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের কিংবদন্তি একজন প্লেয়ার, তিনি বিশ্বজুড়ে নাম কামিয়েছেন। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি বিশ্বের মধ্যে প্রথম ব্যক্তি যিনি 900 গোল করেছিলেন আন্তর্জাতিক অফিসিয়াল ম্যাচে। তো রোনাল্ডোর পরে বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসাবে অফিসিয়াল ম্যাচে 900 গোল করার মাইলফলক অর্জন করলেন কে? 900টা গোল আন্তর্জাতিক ফুটবলে ইতিমধ্যে তাহলে দুজন করেছেন, একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আরেকজন রিসেন্টলি কিন্তু 900টা গোল করে একটা মাইলফলক অর্জন করেছেন বিশ্বের সেকেন্ড বা দ্বিতীয় ব্যক্তি হিসাবে। তিনি কে? তিনি হলেন লিওনেল মেসি। ঠিক আছে, লিওনেল মেসি becomes second footballer to score 900 goals in official matches. The Argentine legend and Inter Miami captain joined his rival Cristiano Ronaldo as the only men's player to reach 900 goals. ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে তিনি একমাত্র ব্যক্তি যিনি 900টা গোল করেছেন। তিনি আর্জেন্টিনা দলের হয়ে খেলে থাকেন এবং আর্জেন্টিনার দলের দীর্ঘদিন ধরে ক্যাপ্টেন ছিলেন, এবং বর্তমানে ইন্টার মায়ামি, একটা ইউএসএ বেস যদি আমরা দেখি একটা ফুটবল ক্লাব, সেই দলের তিনি কিন্তু বর্তমানে
তিনি পেশাদারিত্ব হিসাবে সেখানে খেলে থাকেন, ফুটবল খেলে থাকেন। তো ইন্টার মায়ামিটা একটু জেনে রাখবে। লিওনেল মেসি কোন দেশের হয়ে এবং কোন ক্লাবের হয়ে খেলে, ভেরি ইম্পর্টেন্ট। ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলে থাকে। এবং যদি আমরা ক্লাব ফুটবলের কথা বলি তাহলে আল নাসের সৌদি আরবের একটা ফুটবল ক্লাব, সেখানে তিনি তার যে পেশাদারি যে ফুটবল সেটা তিনি খেলে থাকেন। চলো তাহলে এই দুইজন প্লেয়ারের নাম আমরা জেনে নিলাম। এরপরেরটা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 বা 2026 অনুযায়ী বিশ্বের 147টি দেশের মধ্যে ভারতের স্থান কত? 147টি দেশের মধ্যে আমরা দেখব বার করা হয়েছে বিশ্ব হ্যাপিনেস রিপোর্ট বা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 সালে। এখানে ভারতের র্যাঙ্ক কত হয়েছে? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ভারতবর্ষের বর্তমানে র্যাঙ্ক 116। আগে আরও একটু খারাপ ছিল, 118 ছিল, বাট ভারত কিছুটা ইমপ্রুভ করেছে। 147টি দেশের মধ্যে 116 আমাদের ভারতের র্যাঙ্ক। ইন্ডিয়া র্যাঙ্কস 116th ইন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026। হ্যাপিয়েস্ট কান্ট্রির যদি আমরা কথা বলি, সব থেকে টপে আছে কে? ফিনল্যান্ড। হ্যাঁ, ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সব থেকে হ্যাপিয়েস্ট কান্ট্রি বলা হচ্ছে। আইসল্যান্ড, ডেনমার্ক, কোস্টারিকা অ্যান্ড সুইডেন যদি আমরা দেখি ফলোয়িং লিস্টে কিন্তু পরপর আছে। প্রথমে ফিনল্যান্ড ফার্স্ট পজিশন, সেকেন্ড র্যাঙ্কিং আইসল্যান্ড, থার্ড র্যাঙ্কিং ডেনমার্ক, ফোর্থ র্যাঙ্কিং কোস্টারিকা অ্যান্ড ফিফথ হচ্ছে সুইডেন। এখানে একটা জিনিস দেখো, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে বিশেষ করে নর্থ ইউরোপের, সেইগুলো কিন্তু খুব হ্যাপিয়েস্ট কান্ট্রির তালিকায় আসছে। কোস্টারিকা অবভিয়াসলি এটা উত্তর আমেরিকার একটি দেশ, অ্যান্ড এটাও এই তালিকায় 4 নম্বর স্থানে আছে। এখন ব্যাপার হচ্ছে বটম দিক থেকে যদি আমরা যাই, 147তম পজিশনে কে আছে? 147তম পজিশনে বলা হচ্ছে আফগানিস্তান আছে। মানে পৃথিবীর সব থেকে আনহ্যাপি কান্ট্রি, মানে পৃথিবীর সব থেকে অখুশি কান্ট্রি, আনহ্যাপি কান্ট্রি আমরা বলতে পারি আফগানিস্তান। ঠিক আছে, চলো এর পরেরটাতে আমরা আসি। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী উত্তরপ্রদেশের কোন স্থানে অমোঘ জ্বালা নামক সামরিক মহড়াটি সম্পন্ন করেছে? অমোঘ জ্বালা ভারতীয় সেনাবাহিনীর একটি সামরিক মহড়া, এটা সম্পন্ন হয়েছে বাবিনা বলে একটা জায়গাতে উত্তরপ্রদেশের। The Indian Army Southern Command conducted exercise Amok Jala at Babina Field Firing Range। তো বাবিনা ফিল্ড ফায়ারিং রেঞ্জে অমোঘ জ্বালা এক্সারসাইজটি কন্ডাক্ট করেছে ভারতের বা ইন্ডিয়ান আর্মির সাউদার্ন কমান্ড। তারা কিন্তু ইতিমধ্যে এটা কমপ্লিট করেছে। সাউদার্ন কমান্ড মানে বুঝতে পারছো, দক্ষিণ অঞ্চলীয় যে কমান্ড আছে সেটা ভারতীয় সেনাবাহিনীর। আচ্ছা, সম্প্রতি কোন ব্যাংকে ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার 2026 সম্মানে ভূষিত করা হয়েছে? ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার 2026 সম্মানে ভূষিত হয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই। আরবিআই উইন্স ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মূল তথ্য কয়েকটা জেনে রাখো। প্রতিষ্ঠা, আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935-এ। জাতীয়করণ 1949 সালে এটাকে জাতীয়করণ করা হয়। সদর দপ্তর অবস্থিত আছে আরবিআই এর বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মুম্বাইতে। শারহুল উৎসবটি মূলত ভারতের কোন রাজ্যে অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয়? রিসেন্টলি অবভিয়াসলি শুরু হয়েছে শারহুল উৎসব। এই উৎসবটা কোন রাজ্যে খুব জাঁকজমকভাবে পালন করা হয়? শারহুল উৎসবটা হচ্ছে ঝাড়খণ্ডের একটি উপজাতি উৎসব। অপশন সি রাইট অ্যান্সার। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন এক্সটেন্ডেড শারহুল গ্রিটিংস। অর্থাৎ প্রেসিডেন্ট আমাদের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তারা
রিসেন্টলি অভিবাদন বা শুভেচ্ছা জানিয়েছে সারহুল উৎসবের জন্য। চলো, এই ছিল আমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে চলো আমরা কিছু জিকে প্র্যাকটিস করি, ইম্পর্টেন্ট কিছু জিকে প্র্যাকটিস হবে। ফার্স্ট প্রশ্ন, তার আগে বলি TWS একাডেমিতে বর্তমানে কম্বাইন্ড ফাউন্ডেশন, WPKP, রেল ফাউন্ডেশন 2 ব্যাচ, আপার প্রাইমারি ANM GNM এবং আপার প্রাইমারি সায়েন্স প্র্যাকটিস ব্যাচ কিন্তু কন্টিনিউ চলছে। যারা আমাদের অগ্নিবীর ব্যাচে যুক্ত হতে চাও তাদের জন্য বলি, নতুন অগ্নিবীরের ব্যাচ এসেছে, দু একদিন ক্লাস শুরু হয়েছে, এখনো সম্পূর্ণ ক্লাস হয়নি। 2 মাসের একটা লং ব্যাচ, আমরা সেখানে লাইভ ক্লাস করবো আর 1 বছর ধরে তোমরা সেখানে ভ্যালিডিটি পাবে। তো অবশ্যই সকলে অ্যাডমিশন নিতে পারো সেখানে। চলো আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। সুলতানপুর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর পক্ষী অভয়ারণ্যটি অবস্থিত আছে হরিয়ানাতে। ওকে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, এটা 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1907 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশন, সুরাট অধিবেশন, খুব সিগনিফিকেন্ট একটা সেশনের মধ্যে পড়ে। হ্যাঁ, তো জাতীয় কংগ্রেসের যে অ্যানুয়াল সেশনগুলো হতো তার মধ্যে এই যে 1907 সালের সুরাট অধিবেশন, এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এখানে জাতীয় কংগ্রেসের মূল দুটি ভাগ, চরমপন্থী চরমপন্থী ও আরেকটার নাম হচ্ছে কি নরমপন্থী। চরমপন্থী ও নরমপন্থী বিভাজন হয় এখানে, ঠিক আছে? তো চরমপন্থী নরমপন্থী বিভাজন হয় বলে আমরা দেখব, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ। এরপরে সংসদের 2 কক্ষের যৌথ অধিবেশন, যেটাকে জয়েন্ট পার্লামেন্টারি সিটিং আমরা বলছি, জয়েন্ট সিটিং যেটা, সেই যৌথ অধিবেশনে কে আহ্বান করে থাকেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দেখব, যৌথ অধিবেশন ডাকা হয় এবং যৌথ অধিবেশন ডাকেন কে? যৌথ অধিবেশন ডেকে থাকেন রাষ্ট্রপতি। কিন্তু যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করে? যৌথ অধিবেশনের সভাপতিকে। যৌথ অধিবেশনে যিনি সভাপতিত্ব করে থাকেন তিনি হচ্ছেন লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার সভাপতিত্ব করে থাকেন। চলো এরপরেরটা, মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বটি কেমন হয়? আমরা মায়োপিয়া নিয়ে গতদিনে ক্লাসে আলোচনা করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে। মানুষের চোখের একদমই পিছনের দিকে আমরা দেখব রেটিনা থাকে, সেই রেটিনায় প্রতিবিম্ব তৈরি হয়। এখন এই প্রতিবিম্ব কেমন প্রকৃতির? সৎ সমশীর্ষ, সৎ ও অবশীর্ষ, অসৎ ও সমশীর্ষ, নাকি অসৎ অবশীর্ষ? রাইট অ্যান্সার কি হবে? মানুষের চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্বটি সৎ এবং অবশিষ্য প্রকৃতির হয়ে থাকে। রেপো রেট বলতে কি বোঝায়? চলো পরের প্রশ্ন। রেপো রেট বলতে বোঝায় কি? বাণিজ্যিক ব্যাংক যে হারে আরবিআই কে ঋণ দেয়, আরবিআই যে হারে বাণিজ্যিক ব্যাংকে স্বল্প মেয়াদী ঋণ দেয়, নাকি বাজারে সুদের হার আর আমানতের উপরে সুদের হার? রাইট অ্যান্সার অপশন বি হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই বাণিজ্যিক যে ব্যাংকগুলো থাকে, লাইক SBI, হ্যাঁ, HDFC ব্যাংক বা ইত্যাদি ইত্যাদি যে বাণিজ্যিক ব্যাংকগুলো থাকে, সেই ব্যাংকগুলোকে তারা স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। এই ঋণটাকে রেপো, যে সুদের হারে ঋণটা দেওয়া হয়, সেই ইন্টারেস্ট রেট বা সুদের হারকে রেপো রেট বলা হয়ে থাকে। থিয়াং কোন প্রতিবেশী দেশের নববর্ষ উৎসব?
থিয়াং হচ্ছে একটি দেশের নববর্ষ উৎসব, সেটি হচ্ছে মায়ানমার দেশের। চলো দেখি, থিঙ্গান বা যেটাকে থিয়াং বলা হচ্ছে, এটি জল উৎসব নামেও পরিচিত। এটি হলো বার্মিজ নববর্ষ। থিয়াংকে আমরা ওয়াটার ফেস্টিভ্যাল বা জল উৎসবও বলি, যা সাধারণত মিয়ানমার বা যেটাকে আমরা বর্মা বলছি, সেই মিয়ানমারে এপ্রিল মাসের মাঝামাঝি সময় 4 থেকে 5 দিনে অনুষ্ঠিত হয়ে থাকে এই উৎসবটি। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? মৌলিক কর্তব্য সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে? দারুণ একটা প্রশ্ন এটা। সঠিক উত্তর 42তম সংশোধনী। বর্তমানে মৌলিক কর্তব্য কতগুলি আছে? বর্তমানে সংবিধানে আমরা যদি দেখি 11টি মৌলিক কর্তব্য আছে। 11টি মৌলিক কর্তব্য আছে। এবারে দেখো খুব ইম্পর্টেন্ট ভাবে, সেটি হচ্ছে 42তম সংবিধান সংশোধনী। এটি হয়েছিল 1976 সালে। তো সেই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে প্রথমে 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়, তারপরে 2002 সালে আবার একটি যুক্ত হয়। টোটাল বর্তমানে আমাদের ভারতের সংবিধানে আমরা দেখব 11টি মৌলিক কর্তব্য আছে। আচ্ছা, এরপরেরটা, রাওলাট আইন পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? রাওলাট আইনকে অনেক সময় কালো আইন বা ব্ল্যাক অ্যাক্ট বলা হয়েছে, যেহেতু এই আইনের মাধ্যমে যাদেরকে সন্দেহ হতো, ঠিক আছে, যারা বিপ্লবী ছিল, সেই বিপ্লবীদের খুব কড়াভাবে দমন করা হয়েছিল। বিপ্লবী না হলেও কাউকে ধরো সন্দেহভাজন মনে হচ্ছে, তাকে কিন্তু দমন করা হতো। রাওলাট আইন এসেছিল কবে? 1919 সালে আসে। আচ্ছা, 1919 সালে রাওলাট আইনটা হয়। এই 1919 সালে পাশ হয় রাওলাট আইন। সেই রাওলাট আইনে ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হচ্ছে সেই সময় লর্ড চেমসফোর্ড কিন্তু ভাইসরয় ছিলেন। এরপরের প্রশ্ন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, এটি কার সূত্র? স্থির চাপে স্থির চাপে কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, এটি চার্লসের সূত্র। অপশন ডি রাইট অ্যান্সার। বাড়ির কাজ দেওয়া থাকবে, নিচের কোন নদীটি পশ্চিম বাহিনী? এটা কমেন্ট করে সকলে জানাবে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা অনুযায়ী জেলা পরিষদের কার্যকাল কত বছর? পঞ্চায়েত ব্যবস্থায় আমরা জানি তিনটে মানে তোমার হচ্ছে স্তর থাকে। ফার্স্ট হচ্ছে গ্রাম সভা, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে জেলা পরিষদ। ওকে, এখন দেখো এই যে তিনটে স্তর আছে পঞ্চায়েতের, তিনটে স্তর অনুযায়ী তিনটেরই কিন্তু আমরা দেখব কার্যকালের মেয়াদ, মানে পুরো পঞ্চায়েতে একটা পঞ্চায়েতের কার্যকালের মেয়াদই হয়ে থাকে 5 বছর। তো পঞ্চায়েত ব্যবস্থা অনুসারে জেলা পরিষদের কার্যকাল সেটা হচ্ছে 5 বছর। এরপরেরটা, স্বদেশ ও স্বাধীনতা নামক বিখ্যাত বইটি কার লেখা? বিখ্যাত এই যে বই স্বদেশ এবং স্বাধীনতা লিখেছিলেন স্বদেশী আন্দোলনের একজন নেতা অশ্বিনী কুমার দত্ত। ইনি স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। চলো এরপরেরটা, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস পর্যায় সারণীর কোন গ্রুপে থাকে? নোবেল গ্যাসগুলো পর্যায় সারণীর কোন গ্রুপে আছে? 18 নম্বর গ্রুপে আমরা দেখতে পাবো। নিচের কোনটি একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ? উদ্ভিদ কোষ, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? যে কোষের সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, তাকে আমরা বলছি কি? তাকে বলছি প্রোক্যারিওটিক কোষ। তো প্রোক্যারিওটিক কোষের উদাহরণ এখানে ব্যাকটেরিয়া। অপশন সি, এর কোনো সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না।
চলো এরপরেরটা, ভারতে কালো টাকা বা ব্ল্যাক মানির পরিমাণ ও তার উৎস সম্পর্কে অনুসন্ধানের জন্য সর্বপ্রথম গঠিত কমিটি হলো। ভারতে কালো টাকার পরিমাণ এবং তার উৎস সম্পর্কে অনুসন্ধানের জন্য ভারতে সর্বপ্রথম গঠিত কমিটি ছিল ওয়াংচু কমিটি। 1971 সালে এটা গঠন হয়। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা দেখব, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয়? নয় বলা হয়েছে। ইনপুট ডিভাইসের উদাহরণ নয়, সেটি হলো প্রিন্টার। এরপরে ধূসর বিপ্লব নিচের কোনটির উৎপাদনের সাথে যুক্ত? ধূসর বিপ্লব, এই প্রশ্নটা খুবই সুন্দর একটি প্রশ্ন। রাইট অ্যান্সার হবে সার উৎপাদনের সাথে যুক্ত ধূসর বিপ্লব। ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1862 সালে, 1949 সালে, 1947 সালে নাকি 1950 সালে? সঠিক উত্তর হচ্ছে 1950 সালে ভারতীয় সুপ্রিম কোর্ট বা স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পূর্ণ রূপ বা ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর ফুল ফর্ম, অপশন এ ইজ রাইট অ্যান্সার। অটল সেতু এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু, এটি কোন দুটি দেশ শহরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে মুম্বাই এবং নাভি মুম্বাইকে সংযুক্ত করেছে অটল সেতু। এই ছিল আজকের আমাদের ক্লাস। এই ক্লাসটিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ, অনেকগুলোই কোশ্চেন ছিল, সবই গুরুত্বপূর্ণ, বেছে বেছে আনা কোশ্চেন। তো ভালো লাগলে অবশ্যই সকলে ক্লাসটিতে লাইক করবে। ভালো থাকবে সকলে, বাই।